অন করে কাটছে। তোর জন্যই তো হয়েছে। বসেছিস বই নিয়ে? স্লেটে কি করছিস? টেবিল? কোন টেবিল? 3 0 0 টেবিল। কোনো ফ্রেন্ডের হতো তাহলে কি হতো, তো সাংঘাতিক কাজ হয়ে যেত। দেখেছিল সে কি যেন নিষেধ হয়েছিল কথার হাত থেকে, ম্যামরা কি বললো বা ওর বাড়ি থেকে কি বললো, তার থেকে বিষয় হচ্ছে তোমার হাত থেকে লেগে, তুমি ইচ্ছে করে বলোনি, বাট তোমার হাতে লেগে কারোর ধরো অর্থাৎ খুব সিরিয়াস কিছু হয়ে গেল, তো তোমার কি ভালো লাগতো সেটা? সাপোজ যখন ভাইয়ের দাঁতটা যদি ভেঙে যেত, তোমার কি ভালো লাগতো সেটা? যদি ভেঙেই যেত তাহলে কি হতো? তাহলে আর ডাক্তার লাগতো না, লাগছে একটা দুটো নড়তে পড়ে যেত। ওটা নড়ছে পড়ে যেত ঠিক আছে, ওটা যদি নতুন দাঁতের মধ্যে কিছু হতো সারা জীবনের জন্য ওটা একটা ক্ষতি হয়ে থাকতো, সেটা কি ভালো হতো? এত প্রবলেম হতো হোল লাইফ, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে নিয়ে। যা যা ভাইকে একটু পড়িয়ে নে, তোর দুষ্টুমি করিস, খেলিস, পারিস করিস। কেন করে ভুলভাল কাজগুলো? প্রবলেম হবে ওখান থেকে সরে যাবে, সব সময় আমি বলি। আর ওই কেউ বকলে সেটা বড়রা স্কুলে আন্টি হোক, ম্যামেরাই হোক বা বাড়িতে আমরাই হই বা আননোন কেউ হোক, যদি বড়রা কোনো কিছু বলে বকে বা কিছু সেরকম সিরিয়াস কথা বলে হাত দুটো নিয়ে কিছু না কিছু করে যাচ্ছে, একটু তো ব্যাড ম্যানার্স, এগুলো তো করে সবাই। Paglapan. চলো চলো বন্ধ হয়েছে? দেখি গাড়ি। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, যা পালা। দেখে দেখে। ঠিক আছে ঠিক আছে। আর গরমে ঘামছিস কিন্তু, শুনে মোটা গেঞ্জিগুলো খুলে ফেলো, খুলে রাখো দেখি, ব্যথা পাচ্ছ না? বন্ধ হয়ে গেছে। রক্ত। একটু আগে না সাংঘাতিক কিছু হয়ে গেল, মানে একটু আগে বলতে এই জাস্ট এই মুহূর্তে ঝড় ঝড়, মানে গলায় গলায় ঠিক আছে, যখন হয় না এমন কিছু হয় সেটা চূড়ান্ত মাত্রায় চলে যায়, কিছু একটা ডিস্টার্ব করেছে বড়টাকে, এবার ও বিরক্ত হয়, হাত ঠাত কিছু একটা নাড়ানাড়ি করেছে, এমন হাত ছুঁড়েছে ওর মুখের মধ্যে লেগেছে, পুরো দাঁতের গোড়া হাতটা দিয়ে তুলতে গেছে এরকম লেগে গেছে, আর দাঁত থেকে একদম দাঁতের গোড়া থেকে বল করে ব্লিডিং হচ্ছে। এই হচ্ছে এদের মানে এই, আর এই সমস্ত দেখলে না মাথাটাতে এত গরম হয়েছে, দিয়েছি বড়টাকে 2-4 ঘা। তখন পালিশ হয়েছে, এখন মালিশ হচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের খুব না মানে সেই রকম লেভেলের যে মানে কি বলবো, এক একটা যেমন বাচ্চা থেকে চূড়ান্ত দুষ্টু, মানে হাতের বাইরে বেরিয়ে যাওয়া ব্যাপার, কন্ট্রোল রাখা মুশকিল, ওরা তো সেরকম না। কাজে কখনো যদি ধৈর্য হারিয়ে একটু বকে মেরে অতিরিক্ত হয়ে যায় মারা বকা বা কিছু, তখন একটু নিজেরই খারাপ লাগে, তাই ওকে বুঝিয়ে বললাম, হয়তো তখনও ওকে একই কথা বলেছি, বাট যাই হোক, তাই একটুখানি অভিমানটা একটু কমানোর চেষ্টা, তো আর কি এই তো মানে সব ঘরে ঘরেই এইসব চলে। তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে আড্ডা দিতে এলাম। 2 দিন পর, টুডেজ ওইভাবে বলো না, মানে 2 মিনিটটাই অনেকটা হয়ে যায় সম্পর্কের ওপর ভিত্তি করে, তাই না? কিছু কিছু সম্পর্ক এমন হয়ে যায় 2 মিনিটের মানে দূরত্বটা বা ছাড়াছাড়িটাও মনে হলো কত যুগ হয়ে গেল। ঠিক তোমার আমার বাবা থাক,
ভাষায় নেই বলবে কিছু। দুদিন কোনো রকম শ্যুট করিনি, কোনো রকম কথা বলা হয়নি। তার আগে তোমাদেরকে বলেছিলাম যে দোলের প্রোগ্রাম করতে গিয়ে সে পড়ে, মানে রোদ্দুরের জন্য মাথা ঘুরে গেছে, গিয়ে পড়লো, পড়ে পায়ে যে চোট পেলো সেই নিয়ে টানা, মানে এই দুদিন তো কিছুই মানে একদম ওলটপালট হয়ে গেল। তার আগে দুদিন থেকেই শুরু হয়েছে, সেদিন থেকেই নিয়ে একদম পুরো বিছানায় বললেই চলে। তাও সেদিন একটু ওই ব্যথার ওষুধটা খেয়ে নিয়েছিলাম বা এইসব করে একটু বলিনি লাগিয়ে এইসব করে একটুখানি হয়তো ঠিক ছিল, অতটা বুঝতে পারিনি। কিন্তু তার পরের দিন থেকে বিষয়টা অনেকটা বেশি মাত্রায় মারাত্মক হতে শুরু করলো এবং বাধ্য হয়ে যেতে হলো ডাক্তারের কাছে। ডাক্তার তো স্ট্রিক্টলি বারণ করে দিল এখন একদমই, মানে হাঁটা চলা খুব নমিনাল, কিন্তু এমন কিছু করবো না যাতে পায়ের উপর ডান্সের প্র্যাকটিস পুরো বন্ধ। তার জন্য তো এই রবিবার দিনকে যে আরেকটা প্রোগ্রাম ছিল সেটাকে পুরো বন্ধ করে দিতে হলো, ক্যান্সেল করতে হলো, কিছু করার নেই। তো এরকমই অবস্থা, মানে পাটা আমি ভাজি করতে পারছি না, সারাক্ষণ পাটাকে সোজা করে বসে থাকতে হচ্ছে। এখন এইভাবে চলবে 5-7 দিন, তারপর ওষুধ শেষ হলে তারপর ডাক্তার দেখবে আর কথা হবে, মানে উনি বলবেন আর কি। কি ফোন এসছে করে গেছে। তো যাই হোক এইভাবে তো চলছে। 2 দিন এইভাবেই কেটে গেল, এই কারণে আর কিছু শ্যুট টুট করা হয়নি। এইসব নিয়ে একটু ডাক্তার ওষুধের তো আছেই, তার মধ্যে সব থেকে বড় কথা ওই মানে যন্ত্রণাটাও, মানে যদিও ওষুধ দিয়েছে তাহলেও একটা মানে কি বলবো, একটা না অস্বস্তি হচ্ছে ভীষণ। তো এইসব করেই আর কি কেটেছে 2 দিন, যার জন্য তোমাদের সাথে আর কোনোরকম কথাবার্তা হয়নি। এইসব করে আমাকে যেটা করতে হলো, আবার টানা একটা ছুটি করতে হলো। ওদিকে 3 জনের একসাথে শরীর খারাপ ছিল বলে ছুটি করতে হলো। আর এই টাইম মানে নিউজ হাউসে সারা বছর কি হলো, পুজো টুজো যাই হোক না কেন, তার মধ্যে দাঁড়িয়ে সব থেকে মেইন যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ইলেকশন। আর সেই ইলেকশন তো ঘোষণা তো হয়েই গেছে, ইলেকশনের কাজও শুরু হয়ে গেছে। এখানে আমাকে ছুটি নিতে হবে বেশ কয়েকদিন। আমি যতক্ষণ না পর্যন্ত একটুখানি ঘোরাফেরা করতে পারছি না। অফিসের তরফ থেকে একটু চাপ হয়েছে, অফিস হয়তো বিষয়গুলো বুঝছে বলেই। প্রফেশনাল জায়গা না, সবসময় বোঝাবুঝি দিয়ে সেটা পার্সোনাল বোঝাবুঝি হয়ে যায়। প্রফেশনাল জায়গাটা না, ও অন্য একটা চাপ থেকেই যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, হয়তো এই কারণেই ও ছুটিটা ম্যানেজ করতে পারছে, যেহেতু পার্মানেন্ট নয় জায়গাটা, ফ্রিল্যান্সেরই কাজটা করছে, ফ্রিল্যান্সিং করছে, সেই জন্য হয়তো আচ্ছা অফিস কোথাও একটা গিয়ে বাদ দাও, আসবে না তোমার, মানে কিছু করার নেই, মানে নো ওয়ার্ক নো পে ব্যাপার, তো বাদ দাও তোমার এটা, মানে হয়তো প্রফেশনালি দেখতে গেলে বিষয়টা ঠিক আছে, হয়তো প্রেশার দিতে পারে না, কিন্তু তবু হলেই ভালো হয় যেখানে। হ্যাঁ সেটাই কি বলবো, মানে অফিসের তরফ থেকে না একটা অন্যরকম সাপোর্টও আছে চূড়ান্ত মাত্রায় প্রতিটা মুহূর্তে, মানে সবসময় একটা প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করে। সেখানে দাঁড়িয়ে নিজেই যদি কন্টিনিউয়াসলি কিছু না কিছু করে ছিটকে যাওয়া হয় না, সেটা একটা কোথাও গিয়ে পরবর্তী। এগুলো তো মানে বেসিক্যালি এগুলো ব্যক্তিগত কারণের জন্য যেটা হচ্ছে কন্টিনিউ অফ হয়ে যাচ্ছে। কারণ অফিসে মানে আমার যারা সিনিয়র আছে অনেকেরই মানে ফ্রিল্যান্সার হলেও মানে অদ্ভুতভাবে ওখানে অন্তত আমাকে যেভাবে ট্রিট করা হয় একবারও ফ্রিল্যান্সার হিসেবে কখনো ট্রিট করা হয় না। এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। নো ডাউট কোনো ছোটোখাটো হাউস তো নয়, এটা অত বড় একটা হাউস। সেখানে দাঁড়িয়ে অ্যাজ এ ফ্রিল্যান্সার এর জায়গা, সেখানে অন্য আমার যারা সিনিয়র আছে তাদের একটা বড় সাপোর্ট আছে, কিন্তু সেই সাপোর্টটা দীর্ঘদিন এটা হতে থাকে। এই হাউসে ফ্রিল্যান্সার হলো, এই ফিল্ডে তো নতুন না, আর এর আগে যে কটা জায়গায় প্রত্যেকটা জায়গায় পার্মানেন্ট স্টাফ হিসেবে এটা সূত্র ধরেই ওদের সাথে একটা অন্যরকম, এই ইন্ডাস্ট্রিতে সকলের সাথে একটা অন্যরকম সম্পর্ক। আজ প্রায় হয়ে গেল 12 বছর, 2009 থেকে, 12 কেন তার বেশি, 2009 থেকে। তার আগে তো যা আছে নিউজ ইন্ডাস্ট্রিতে 2009 থেকে জার্নি স্টার্ট আমাদের। তো কাজে এত বছরের একটা অন্য রিলেশন, একটা গুডউইল, কোথাও একটা গিয়ে এগুলো একটু হলেও না আঁচড় পড়ে। কারণ পুরনো যারা, তারা যা জানে পুরনো দিয়েই তো শুধু কাজ না, প্রচুর নতুন লোকজন এর মধ্যে যুক্ত হয়েছে, কোথাও একটা আঁচড় পড়ে। তো যাই হোক, ওইটা নিয়ে একটুখানি ভীষণ টেনশন হচ্ছে, কী যে হচ্ছে না কিছুতেই বুঝে উঠতে পারছি না। মানে ধাক্কাগুলো সামলে নিয়েও যেন সামলে ওঠা যাচ্ছে না, আবার ঘুরে নতুন করে কিছু একটা ধাক্কা শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, এই এখন আপাতত 7 দিনের একটা
রেস্টের ব্যাপার আছে, মানে বেড রেস্ট ওইভাবে নয়, বাট যতটা কম হাঁটাচলা করা যায় ততটাই ভালো। ওই যে বললাম হাঁটা চলায় মানে বলেছেন খুব মানে অল্প বিস্তর একেবারে খাটে শুয়ে বসে না থেকে, হ্যাঁ 2 দিন অবশ্যই একেবারেই বেড রেস্টের কথা বলে দিয়েছিল, মানে যেদিন ডাক্তার কাছে গেছিলাম তখন বলেছে 2-3 দিন একটু একটু ব্যথাটা কমলে তারপর ঘরে হালকা হাঁটা বা বেরোলেও খুব মানে কী বলবো, মানে ওই আমরা তাড়াহুড়ো করে যেরকম হেঁটে চলে ওরকম না কি, অল্প অল্প করে হাঁটা সেটা করতে, আর একেবারে যেটা না করতে পায়ের ওপর অতিরিক্ত মাত্রায় যেন চাপ না পড়ে, সিঁড়ি ভাঙা, এইগুলো মানে যেগুলোতে প্রেশার না পড়ে সেইভাবে একটু চলার চেষ্টা করা। হাঁটুটা তো শুধু না, তোমাদের একটু দেখাই, মানে পড়ে যে লেগেছিল সেদিন এই জায়গায় যে ব্যথাটা তো আছে হাঁটু, তার থেকে বেশি হচ্ছে এই পিছনে যে দুটো শিরাটা একটা অদ্ভুতভাবে টান ধরে গেছে, ওইটা অনেক বেশি কষ্ট হচ্ছে আর কি, ওইটা একটুখানি সমস্যা হচ্ছে। ওই শিরার টানটার জন্য যেটা হচ্ছে পুরো এই জায়গাটা ধরে, এই দুটো পাশ ধরে একদম এই গোড়ালির পাশে যে হাড় দুটো থাকে উঁচু, এই হাড় দুটো একদম সারাক্ষণ কামড়াচ্ছে, মানে সারাক্ষণ হচ্ছে কেউ একটু যদি টিপে দেয় বা নিজে বসে একটা টিপলে বেশ একটা আরাম লাগছে, এইটাই হচ্ছে ভীষণ একটা সমস্যা। মানে এই খিঁচ লাগা ব্যাপারটা যতদিন না পর্যন্ত কমবে, মানে নর্মাল হবে, ততদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে, বুঝতে পারছি। এটা আবার এখন কি করছো? পরিষ্কার ধুলো ছাড়া না, শুধু এটা একটুখানি সাবান দিয়ে ধোবো। এই সরস্বতীটা এই ধোয়াই ছিল না, ধোয়াছিল আবার ধুলো পড়ে আছে। এটা না শান্তিপুর থেকে কিনেছিলাম একবার 2017 না সরি 2019 ফেব্রুয়ারি মাসে, মানে কারণ এই কারণেই মনে আছে ডেটটা একদম, রিভুর জন্মদিনের ঠিক পরের দিন হঠাৎ জাস্ট একটা ফোন হলো, ডিসিশন হলো, আর বেরিয়ে পড়া হলো। গেছিলাম শান্তিপুরে, তখন বাবা ছিল বেঁচে, সেবারে বাবারা আসতে পারেনি কেউ, কোনো একটা বিশেষ কারণে, ঠিক সেটা খেয়াল নেই কী কারণে আসতে পারেনি জন্মদিনে। তো যাই হোক হঠাৎ ঠিক হলো যে যাওয়া হবে ওখানে, বললো ওখানে জন্মদিন হয়ে গেছে, দুপুরবেলা আসবি না ভাইকে নিয়ে, হ্যাঁ পরের দিন দুপুরবেলা। তো ওই যে বললো ওই মানে খাওয়া দাওয়া কোনো রকমের নাকামুখি দুটো বুঝে বেরিয়ে যাওয়া হলো এক হিলকে। তো তখন ওখানে রাস চলছিল কি না কি একটা ছিল, কিছু একটা পুজোর পারপাসে মেলা বসেছিল, হ্যাঁ মনে হয় তাই হবে। যাই হোক ওখানে, হ্যাঁ ওটা সেই মেলা থেকেই তো বোধহয় কেনা, মেলা থেকে এই কয়েকটা মাটির পুতুল, ওখানে তো জানো কৃষ্ণনগরের মাটির এইসব জিনিসপত্র খুব বিখ্যাত। তো এই সরস্বতীটা এনেছিলাম, সরস্বতীটা খুব সুন্দর দেখতে, সাদা সরস্বতীটা পুরো একদম মিল্কি হোয়াইট ছিল, কালারটা আরও ভালো পলিশ ছিল, আর অবস্থা খারাপ হয়ে গেছে, সিলভার কালারের গ্লিটার দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করেছিল, কালারটার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু এটা তো আর ফেলবো না, সরস্বতীকে তো আর ফেলা যায় না, মা সরস্বতীকে, তাই ইচ্ছা আছে এটাকে নিজে একটু রিপেয়ার করব। সেই জন্য যেটা করছি, একটু এগুলোকে ঝাড়াই বাছাই করে রাখছি, ধুলোটা ভালো করে কোনা থেকে ধুলোগুলো পরিষ্কার করে একটু সাবান জলে ধোবো, তারপরে হ্যাঁ এটা শুকিয়ে গেলে তারপরে এটা দেখা যাক কী করা যায়। গোপাল ভাঁড়ের যে পুতুলের গল্পটা দেখাচ্ছিলেন, মাটির পুতুল, কিন্তু মন্ত্রী করলো বাচ্চার দিয়ে পুতুল, আর পুরো কি দিয়ে পুতুল বানালো মন্ত্রী? বাচ্চা পুতুল বানালো, পুতুল বানিয়েছে, মাটি দিয়ে করতে পারেনি, সারাদিন চলছে গোপাল ভাঁড় দেখা, আর তাই কিছু বানানো, গোপাল ভাঁড় উল্টো পাল্টা কিছু বানালে, নিজেরা বানানোর চেষ্টা করছিল, তারপর পুরো ওপরে একটা ছোট্ট সার্কেল আর নিচে একটা বড় সার্কেল, গোপাল ভাঁড় আস্তে আস্তে এবার ডেভেলপমেন্ট।
বললাম কিচেনে যেতে হবে না, আমি করে নিচ্ছি রান্না, হালকা পাতলা যাই হোক যেমন হবে তেমন চলবে। মানে চলে এসেছে একটু আগে সরস্বতী পরিষ্কার করলো, তারপর আবার আমি চলে এসেছে রান্না করতে, আর একটার পর একটা চলছে। না ভাতটা একটু কষিয়ে দেবো। আরে সে তো না হয় দিচ্ছি, তোমাকে বললাম যে যাই হোক করে নেওয়া নিচ্ছি খাওয়ান, তোমার আবার এসে এখন করার কি দরকার তার ছিল? না আজকে অ্যাকচুয়ালি ডিমটা কদিন একটু ডিম খাওয়া হয়েছে পরপর, মানে যখন যেটা শুরু হয় না একটা আমাদের জানি না কেন অদ্ভুত একটা ব্যাপার, ভেজিটেবল হচ্ছে তো ভেজিটেবল হচ্ছে, ডিম হচ্ছে তো ডিমই হচ্ছে। এটা বহুদিনের রুটিন, কিছু চেঞ্জ করা গেলে এখানে এসে আমাদের 2-3 টনি এরকম অল্টারনেট হয়েছিল, তারপর আবার সেই একই রুটিনে ঢুকে গেছে। মানে যেটা হচ্ছে তো হয়েই যাচ্ছে। তো আমি ভাবলাম তো আর ভালো লাগছে, মানে ও যদি রান্না করে আসতো তাহলে সেই ঘুরে ফিরে ডিম আলু বা ডিমের ঝোল দরকার ছিল না, আলু ভাজা আর ডাল করে নিতাম, হয়ে যেত, ডিম ভাজা হয়ে যেত। তো সেটা হতো, মানে বিষয়টা হচ্ছে সেই ঘুরে গিয়ে আলুটাই মেন একটা উপলক্ষ হয়, ডিম নয় আলু। তো যদিও আলু আছে, আমার না থাকে একটুখানি ঘরে সয়াবিন তো আছে খানিকটা, একটু সয়াবিনের তরকারি করি, আলু সয়াবিন দিয়ে একটা মাখা মাখা মতো করি। আর টক ডাল করেছি এখানে, যে টক ডাল মসুরির ডাল করেছি, টক ডাল করেছি। আর টক আবার পেলে কোথা থেকে? তেঁতুল ছিল না ঘরে, তেঁতুলের তো কচ্চা এনে রেখেই দিই ও ওটা দিয়ে। মাদার্সের। এটা আমি সবসময় করি, মাছ কাবাড়ি তোলার সময় একটা মাদার্সের একটা তেঁতুলের রয়েছে কচ্চা পাওয়া যায়, ওটা 1 প্যাকেট এনে রেখে দিই, ছোটো বড়ো চা যখন পাই সেরকম। তেঁতুলটা হচ্ছে অনেক রান্নাতেই অনেক সময় টুকটাক একটু ইউজ করলে বেশ অন্যরকম একটা টেস্ট হয়, তো যার জন্য সবসময় থাকে দেখি। আর এই টক ডাল করতে গেলে না ওইটা দিয়ে করলে চটজলদি মানে ঝামেলাটা কম হয়। ওই তেঁতুলের দানা মানে কচলিয়ে তেঁতুলের সেই ওটার পিছনে খাটনি নেই, ফটাফট কাজ হয়ে যাবে চট জলদি। আর এখন পড়েছে বিভৎস গরম, আজকে প্রায় সেই দোলের দিনকে বোধহয় বৃষ্টি হলো না, তারপরে আর হয়নি। হ্যাঁ দোলের দিনকে বৃষ্টি, মানে দোলের দিন সন্ধ্যার পর বৃষ্টি হলো, তারপরে তার বৃষ্টি হয়নি, তাই থেকে চলছে ক্রমশ, যত দিন যাচ্ছে তত টেম্পারেচার বাড়ছে। আচ্ছা যে রান্নাটা হচ্ছে কীভাবে করছি জানো তো, কিছুই না, বেশিক্ষণ তো তাড়াতাড়ি নেই, দাঁড়িয়ে আছে খানিকক্ষণ, তাই পায়ে একটু ব্যথা খাওয়া শুরু হয়েছে। চট করে রান্নাটা শেষ করে ঘরে যাবো। একটুখানি টমেটো কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি আর আদা পেস্ট দিয়ে তার আগে কড়াইতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, তার মধ্যে ওই মানে সমস্ত পেঁয়াজ কুচি, আদা পেস্ট, টমেটো কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে সাঁতরিয়ে নিয়ে, এবারে যখন যে তেলটা ছেড়েছে আমাদের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ইউজুয়ালি আমরা যাই ইউজ করে থাকি। আর একটা এক্সট্রা জিনিস আমি আজকে একটু অ্যাড করেছি, এটা বেশ ভালো, কিছু কিছু রান্নায় বেশ ভালো লাগে দিলে, স্বাদটা অন্যরকমের। সেটা হচ্ছে ম্যাগির যে মশলাটা থাকে, আমি যখন মিক্সিবুকে ম্যাগি করে দিই না, মানে একটা ম্যাগিতে একটা মশলা ওটা দিয়ে দিই না, 2টো ম্যাগি একটা মশলা দিয়ে করে দিই, মানে কম মশলা দিয়ে ম্যাগিটা করে দিই। তো যার জন্য আমার কাছে এক্সট্রা ম্যাগির ওই মশলার প্যাকেটটা সবসময় দিয়ে যায়, তো এরকম একটা প্যাকেট ছিল, তো সেটাই মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার এই আলুটা ভেজে রেখেছে, সয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটুখানি ভিনেগার আর নুন তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। বেশ ভালো লাগে এই জিনিসটা খেতে, মানে একদম মাংসের কষা মাংসের মতো টেস্ট হয়। রিক্রিবুর তো খুব প্রিয়, আর অন্য সময় একটু রসুন বাটাও দিই, কিন্তু যেহেতু পাপারা তো খাবে তাই জন্য রসুন পেঁয়াজ ভালো খাবে। গুড ইভিনিং, সারাদিন সমস্ত কিছু শেষ করার পর এখন সন্ধ্যেবেলা একটুখানি রেডি হলে একটু বেরোচ্ছি। এই জন্য এখন মহারাজ নেমে গেছে নিচে। কী হয়েছে? আস্তে আস্তে যাও, দুষ্টুমি করবে না, স্টেয়ার্স দিয়ে গেলে আস্তে ধীরে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সেদিনকে যে রাধা মাধবের মন্দির স্থাপনা হবে না, তারপর থেকে তো যাওয়া হয়নি। আর কমিউনিটি সবাই কদিন ধরে কন্টিনিউয়াসলি ফোন করে পায়ের জন্য খবর নিতেই ফোন করছে, তো তাদের মধ্যে 2-1 বললো যে কিন্তু আসেনি। তারপর থেকে তো স্যাটারডে আমরা যাচ্ছি সবাই, সন্ধ্যেবেলা পুজো দেবো। সন্ধ্যে মানে এটা পালা করে, একটা গ্রুপ করে পালা করে সকাল সন্ধ্যে পুজো দেওয়া হচ্ছে। মানে তো আমাকে বলে যে যদি তুমি পারো তাহলে এই সময়, ঠিক আছে দেখছি, পা যদি ভালো থাকে তাহলে যাবো, কারণ একটুখানি হাঁটতে হবে। তো আজকে ঠিক আছে, আজকে একটুখানি দেখি হেঁটে কেমন হয়, যদিও বারণ অতিরিক্ত হাঁটাচলা করা, সকালেই তোমাদেরকে বললাম, বেশিক্ষণ দাঁড়ানো, বেশি পায়ে মানে জোর দেওয়া, এগুলো বারণ। কিন্তু ঠিক আছে চলো,
ঠাকুর যখন ডেকেছে তখন যাওয়াই যাক, ঠাকুর চেয়েছে বলে ওদের মুখ থেকে খবর পাঠালো। তো চলো যাই, একটু দেখি, দেখা করে আসি সবার সঙ্গে। আর একটু হাওয়া খাওয়া হবে। আর তো কটা দিনের পর স্কুল শুরু হয়ে যাবে, মানে ক্লাস শুরু হয়ে যাবে, তখন তো আর সুযোগ হবে না। তখন পড়াশুনো সব কিছু নিয়ে একটা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আবার সেই পুরনো রুটিন। তো কাজেই চলো একটুখানি হেঁটে আসি, একটু সবার সাথে দেখাও হয়ে যাবে, একবার রাধা মাধবের দর্শন হয়ে যাবে। সেদিনকার পর থেকে তো আর রাধা মাধবের দর্শন হয়নি। আজকে তোমার প্রচন্ড বেশি ঘুরঘুর শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর একবার ভাবলাম আজকে গোপালকে নিয়ে যাই, তবে ভাবলাম ঠিক আছে থাক, কারণ গোপালকে হাতে নিয়ে হাঁটতে গেলে সুনিত্য ওকে যদি গোপালকে নিয়ে রাখে, যেটা হবে আমি আর ওকে ধরে হাঁটাটা ভর্তি হাঁটাটা রিস্ক হয়ে যাবে। তো ইশার কারণে ভাবলাম ঠিক আছে, গোপালকে বললাম পাপা তুমি আজকে বাড়ি থাকো, আমরা একটুখানি ঘুরে আসি, তো আমার পাটা একটু ঠিক হলে আবার তোমাকে নিয়ে যাবো। প্রচুর টমস টমস করা আর পাপালের জন্য একটা প্ল্যানিং তো হচ্ছে, দেখা যাক সেটা যদি যত তাড়াতাড়ি পূরণ করা যায় তাহলে পাপালকে নিয়ে বেরোতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো এগোই। টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি রাধা মাধবের মন্দিরে। ওই যে রাধা মাধবের মন্দিরের ওখানে তনুশ্রী পেয়ে গেছে তার গ্রুপের লোকজনকে, সেখানে ব্যস্ত রয়েছে গল্প করতে। এদিকে রিকা রিভু চলছে, একবার স্লাইড একবার সুইং। দেখো পাকা ছেলে হয়ে গেছে, যেদিকটা দিয়ে নামবে ও সেদিকটা দিয়ে নাকি উঠছে। এখান থেকে পড়লে হ্যাঁ ওই তুই এখান থেকে পড়িস তাহলে কি হবে? আকো দেখো 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 কিরকম উচ্চিংড়ে হয়ে গেছে, দেখেছো? এখান দিয়ে উঠছে ওখানে নামছে। এই দাঁড়াবি না, ওখানে কিন্তু সবাই বসে। কি সাহস, নাকি সুইং এর উপরে দাঁড়িয়ে রোল খাবে। মাধবের মন্দির থেকে বেরিয়ে এখন জোরদার আমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সব থেকে রাফ এন্ড টাফ দিদি ভবানীদি, আমাদের সবার গার্জেন। কিন্তু এটা হচ্ছে বাবলি, আর এটা হচ্ছে রিনাদি। রিনাদি কিন্তু অনেক গুণ আছে, রিনাদি খুব ভালো টেলারিং এর কাজ জানে। আমাদের এই এলাকায় একদম ভরসা, সবার ভরসা। এখন জোরদার আড্ডা চলছে এখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। বিভিন্ন রকম প্ল্যানিং চলছে আগামী দিনে কি কি হবে আর কি। এরা সব নানান দিকে যাবে, ঘুরতে টুরতে, ঘুরে টুরে এলে সেই প্ল্যানিং গুলো একটা একটা করে সাকসেস হবে, তোমরা দেখতে পাবে। তো চলো আমরা একটু আড্ডা, কিন্তু চিনতে পারছে না তো। এরপর আলোতে চিনতে পারবে, মানে আলোতে আবার মিট হবে, এখন একটু অন্ধকারে মিট আপ হোক। তো চলো একটু আড্ডা দিয়ে আমরা, তারপর আবার গল্প হচ্ছে তোমাদের সঙ্গে। বাই বাই। ওই যে পাগলা খেপেছে, ওই বড় সুইংটাতে উঠতেও খুব ভয় পায়, এটাতে উঠেছে। বাবা একটুখানি ধাক্কা দিয়েছে, ব্যাস মাথা খারাপ হয়ে গেছে। এই কি ভুল ভাল কাজ করে চলেছে, দেখেছো? তুই যা না ছোট সুইংটাতে চড়, যা যা, ওই যে বাবা
তাতে ওরা চড়তে পারে না, ওরা তাদের জন্য ছোট হয়। তুমি ওটাকে চড়ো, তাতে এটা চড়ো, আমি আছি। আর এই যে দেখো, না এটাও আগে ভয় পেতো, এখন আস্তে আস্তে একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে বিষয়টাতে। হ্যাঁ, ওরম করলে তো হবে না। এখন তো দীঘা ঘুরতে গেছে। এমনি ও না অসুবিধা নেই, ও আঙ্কেল কি করেছে? হুইসেল বাজিয়ে দিয়েছে। হচ্ছে চলো, এগুলো আবার কি করবে বোঝো কাণ্ড। এই মা ছেলে মিলে কি শুরু করেছে। নিউ টাউনে এখানে শিফট করার পর না, সেই ছোটোবেলাটা, থ্যাংক ইউ, সেই ছোটোবেলাটা আবার খুঁজে পেয়ে গেছি আর কি। ছোটোবেলায় এরকম পাড়ায় মাঠের মধ্যে ওখানে, তখন তো আমাদের ছোটোবেলায় শুধু ফাঁকা মানে মাঠই মাঠ, বাগানই বাগান। এইরকম সিজনগুলোতে এইরকম ছোটো ছোটো কাশফুলগুলো ভর্তি হয়ে থাকতো, আর এই খুঁড় তুলে তুলে আমাদের খেলা হতো বিভিন্ন রকম। কত কী হতো, পুতুলের ঘর সাজানো হতো, তারপর একরকম ঘাসও হয় জানো তো, এখানে দেখছি না সেই জিনিসটা চোখে পড়েনি, তখন গোল 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 তার পাতা হয় চেনের মতো লতানো, ওইগুলোকে টেনে টেনে তুললে না এমন এমনভাবে ওগুলো পুরো আসতো, উঠে ছিঁড়ে ছিঁড়ে আসতো আর কি। বিভিন্ন রকম গয়নার শেপ দেওয়া যেত, ওইগুলো দিয়ে গয়না বানিয়ে নিজেরা সেজে নিতাম, পুতুলকে সাজাতাম, পুতুলের গয়না হতো, নিজেদের গয়না হতো। সেই সব দিনগুলো মনে পড়ে গেছে এখানে। তারপর একরকম ফুল গোল ফুল হয়, দেখো ওখানটা দেখছি না, ওই দিকটা ছিল গাছ, হ্যাঁ এই যে আছে, এই যে এই গাছ, সেই ফুলগুলো ওই যে দেখবে অ্যাকচুয়ালি এগুলো এই গোলাপ ঠোলাপের বুকেগুলো যখন সাজানো এইসব ফুল দিয়ে, এই যে এই সাদা ফুলটা, এগুলো এটা অনেকটা ভিতরে, নাহলে মজাটা দেখাতে পারতাম, বা জানো হয়তো অনেকেই আমার মতো যারা ছোটোবেলাটাকে এনজয় করতে পেরেছো। ওই ফুলগুলো এরকম পুরো ওড়ে, কাশফুলের মতো একটু তুলে নিয়ে হালকা করে ফু দিলে উড়ে 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 পুরো তুলোর মতো উঠতে থাকে। এই ছেলেদের এইসব দুষ্টুমিগুলো শেখাচ্ছিলাম, এতদিন তো ওরা পাইনি। বাহ, চলো এই তো পুরোটা তুলে নিয়ে চলে এলি, অতগুলো নষ্ট হলো ফুল। এই যে এই দমগুলো তো ফ্লাওয়ার হয়ে যেত। আর হাতে বাজে একটা গন্ধ, এই গাছটা খুব চংলা গন্ধ হয়ে যেত। চলো চলো আকো, চলো অনেক বাজে, একটা বড় পেয়েছি। ওই যে হুইসেল দিয়ে দিয়েছে। আচ্ছা চলো। চলো চলো, নেবো ওলে, নেবো নেবো, তুমি একটু নেবে, এই মুখে চলে যাবে, মুখে চলে যাবে বাবা। মুখে চলে যাবে, শরীর খারাপ করে যাবে। দুষ্টু করে না, এগুলো খাই না, রিও দুষ্টু করে না। শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে বাবা। এই নুন্না ছেলে নাকি। ওলে 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 ওলে। চলো হচ্ছে হচ্ছে, লিও চলো টাটা করে দাও বারে। টাটা লিও 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 টাটা এই হচ্ছে সেই রিও, বলছিলাম স্কুল থেকে দিয়ে আসার সময় ওই যে রিও। এখানটাতে ছোট ছোটগুলো পড়ে যাবে। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে পার্ক থেকে ফিরেছি, ফিরে এই যে চা, আর চায়ের সাথে নিয়ে বসা হয়েছে গয়না। সেই গয়না বের করার খুলে মানে বসেছি আর কি। আর তার সঙ্গে দেখো আছে না দুটো তো এখানে চিপকে গেছে। না সেগুলোকে দেখানো যাবে না, তাহলে হারকিউলিস বডিগুলো চলে আসবে, কারণ এত গরম। এসে ফ্রেশ হয়ে, আর আমি বললাম আর গেঞ্জি টেঞ্জি পরতে হবে না, একটু হালকা থাক। এসেছে ঘেমে স্নান টান করে, আর গেঞ্জি পরিস না, হালকা ফুলকা ভাবে একটু বস। তো এইগুলো নিয়ে বসার পিছনে কারণ আছে দুটো। একটা তো কদিন ধরে ভাবছিলাম এগুলো নিয়ে একটুখানি দেখার কি পরিস্থিতিতে আছে না আছে, তার থেকেও দুটো কারণ হলো আমাদের খুব পরিচিত দুজনকে দুটো গিফট দেওয়ার আছে, আর আরও দুজনকে দুটো গিফট দেওয়ার আছে। সেটা হঠাৎ করে দোলের আগের দিনকে তো হয়ে গেল রাধা মাধবের প্রতিষ্ঠা, তো সেটা কদিন থেকেই আমরা ভাবছি যে রাধা মাধবকে কিছু দেব। তো আজকে এখন মন্দিরে
জিনিস থেকে আর কি কিছু গয়না দিয়ে রাধা মাধবকে সাজিয়ে দেবো। তো সেইটা নিয়ে বসেছি আর কি, যে কী দেওয়া যায়। তো দীর্ঘক্ষণ ধরে ঘাটা নাড়া চাড়া সব কিছু করার পর খুঁজে খুঁজে কিছু জিনিস সিলেকশন করা হয়েছে। সবার আগে তোমাদের দেখাই দুটো রতনচুর। অ্যাকচুয়ালি কৃষ্ণের বাঁশিটা যে এইভাবে ধরা আছে হাতে, সব কিছুর মাঝে এই জায়গাটা বড্ড একটু ফাঁকা লাগছে, তাই ভাবলাম যদি একটা রতনচুর ওই হাতটাতে পরিয়ে দেওয়া যায় তো মন্দ লাগবে না। তো তার জন্য দুখানা আমার সব থেকে প্রিয় ডিজাইন দুটো সিলেকশন করেছি, যেটা কৃষ্ণের হাতে ভালো লাগবে। ফার্স্ট এটার কথাই ভেবেছিলাম এক শর্টে, বাট কোথাও একটা মনে হলো এটা এই ফ্লাওয়ারটার জন্য না, ঠিক কৃষ্ণের হাতে এটার থেকে এটা অনেক বেশি সলিড, অনেক বেশি জিনিসটা মানানসই হবে। আফটারঅল ছেলেদের হাত তো জিনিসটা বেশ ভরাট লাগবে, মানে ভালো ভালো লাগবে আর কি। এটার মধ্যে একটু বেশি একটা মেয়েলি ছাপ আছে, একটা মানে মহিলাদের একটা ব্যাপার বেশি আর কি, লালিত্যটা বেশি ওটার মধ্যে, এটার মধ্যে একটা কাট কাট ব্যাপার আছে। আচ্ছা, সেকেন্ড তোমাদের দেখাই এইটা। এইটা রাধারানীর গলায় জন্য বেছেছি। আমার মনে হয় এইরকমভাবে জিনিসটা থাকবে, খুব একটা মন্দ লাগবে না। যদি দেখি গলায় এটা খুব একটা ভালো লাগছে না, তখন এটাকে রাধারানীর কোমর বন্ধন হিসেবে এটাকে একটা ভেবে রেখেছি। এই একটা, আর কোমর বন্ধন হিসেবে আরেকটা ভেবেছি, সেটা হলো এই একটা। এটা রাধারানীর জন্য, মানে ঘাগরার ওপর দিয়ে পরিয়ে দিলে আমার মনে হয় বেশ ভালো লাগবে, 3টে লেয়ারে থাকবে, দেখতে খুব ভালো লাগবে এই দুটো। আর এইটা ভেবেছি কৃষ্ণের কোমরের জন্য। ফার্স্টে ভেবেছিলাম এটা কৃষ্ণের গলায় পরিয়ে দেবো, কিন্তু খুব ছোট্ট তো বিগ্রহটা, খুব একটা বড় সড়ো বিগ্রহ তো না। অলরেডি একটা চোকার পরানো আছে, আর পৈতের মতো করে একটা ওই বকুল ফুল মালা পরানো আছে। এবার তার সাথে যদি এটাকে আবার পরে, আমার মনে হয় বেশি হিজিবিজি লাগবে। তবু একবার পরিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে থাকবে, আদারওয়াইজ এটাকে কৃষ্ণের কোমরে বেল্ট করে দেবো। এই একটা বেল্টের অপশন। আর কৃষ্ণের জন্য আরেকটা বেল্টের অপশন রেখেছি, সেটা হচ্ছে এটা। যদিও এটাও সেই একই ব্যাপার, ফ্লাওয়ারের মোটিভ, বাট এটা খারাপ লাগবে না, কোমরের জিনিস তো না, দুটো ফুলের ডিজাইনের মধ্যে অনেকটাই হ্যাঁ, তফাৎ আছে। অনেকটা তফাৎ আছে, ভালো লাগবে। আর আরেকটা জিনিস, রাধারানীর সব কিছুই আছে, নাকটা বড্ড ফাঁকা ফাঁকা, তাই জন্য এই নাকটা বেছেছি, নথটা নাকের জন্য। আমার মনে হয় এটা বেশ ভালো লাগবে। দেখো ডিজাইনটা খুব সুন্দর, একটা ছোট ফ্লাওয়ার মোটিভ আছে, তার সাথে দুটো পার্ল আর একটা রেড ক্রিস্টাল দিয়ে খুব সুন্দর ডিজাইনটা করা। চেনটাও একদম যেহেতু সিম্পল, ছোট্ট মুখে, এটা বেশ মানানসই। এই হলো ঠাকুরের সিলেকশন। এবার তোমাদেরকে দুটো গিফট পাঠানোর আছে আমার, বলছিলাম। তো সেই গিফটের জন্য এটা একটা বেছেছি। এটা একটা বেছেছি, এটা একটা এডি স্টোনের আর কি সেটটা। এগুলো কিন্তু সব, এইগুলো না সবই মানে আমার জুয়েলারি রীতিসীতিরই কালেকশন এগুলো। এই জিনিসগুলো আমি বাইরে থেকে আনাতাম, এগুলো কিন্তু হংকংয়ের, এগুলো এখানকার না। অসাধারণ একটা এখানে পেন্ডেন্টটা দেখো, একটু নতুনত্ব। পেন্ডেন্টটার মধ্যে একটা খুব সুন্দর ম্যাট পলিশ করা আছে, এগুলো ডুয়েল টোনে
কালারের একদম কালার নষ্ট হয় না, শুধু একটুখানি এগুলোতে মেনটেন করতে হয়, জল দিয়ে ধুয়ে রাখতে হয় আফটার ইউজ। আর এগুলো যে কোনো রকম হার্ড কেমিক্যাল যেমন ডিওড্রেন্ট, পারফিউম এগুলো থেকে একটু বাঁচিয়ে রাখতে হয়, ডাইরেক্ট এর ওপর যাতে স্প্রে না হয়। এটা একজনের বার্থডের জন্য আমি চুজ করেছি, বার্থডে গিফট পাঠাবো, সরি, আর একটা পাঠাবো একজনের বিয়ের গিফট। অ্যাকচুয়ালি এটা যার জন্য বেছেছি, এটা একটা টাইচেন, সে একটু মানে একটু না বেশ ভালোই লম্বা, এবং মুখটাও তার একটু লম্বা শেপের। তো তাকে এই জিনিসটা খুব ভালো লাগে, মানে তার মুখের সাথে এই পাশাটা আর চেহারার সাথে এই টাইচেনের ডিজাইনটা ভীষণ ভালো লাগবে, যেহেতু একটু লম্বা টম্বা টান টান চেহারা, তো ওকে খুবই ভালো লাগবে। এই চিন্তা থেকে এই টাইচেনটা ওর জন্য বেছেছি। আর ওই যে স্টোরেজ সেটটা, সে তো আনম্যারিড এক মেয়ে, আর বয়সটাও খুবই অল্প, খুবই বাচ্চা, আমাদের থেকে অনেকটাই ছোট, তো ওই কারণে ওর জন্য স্টোরেজ সেটটা বেছেছি। এই হচ্ছে সিলেকশন। কেমন লাগলো, তোমাদের কি মতামত জানিও, ভালো লাগবে। তো আজকে এই সব করে তো সারা দিনটা কাটলো, তার সঙ্গে খানিকটা হেঁটে চলে এসে পাটা সাংঘাতিক অবস্থা, এতক্ষণ তো পা ফেলতেই পারছিলাম না, একটু ব্যথাটা কমেছে একটুখানি, তাই পাটা ঝুলিয়ে বসতে পেরেছি। তো পাটা যে কবে ঠিক হবে জানি না, আর কতক্ষণ এইভাবে সারা মানে বিছানার উপর উঠে বসে থাকা যাবে, কাজকর্ম তো চলতেই থাকবে। আর আচ্ছা, যাওয়ার আগে না তোমাদের কয়েকটা কথা একটু বলবো, খুব সিরিয়াস একটা বিষয় তোমাদের একটুখানি বলছি, জানি না কে কীভাবে নেবে আমার এই কথাটা। সেটা হলো যে আমাদের এই চ্যানেলটা সংক্রান্ত কিছু কথা তোমাদের একটু বলতে চাই। অনেক দিন ধরেই ভাবছি বলবো, কিন্তু ওই যে কোথাও একটা মানে কুণ্ঠাবোধ বলে না, সেরকম আর কি ব্যাপার, যে বিষয়টা বলবো, কে কীভাবে নেবে, তোমরা আদৌ বলাটা ঠিক হবে কি না, এরকম একটা নানান চিন্তাভাবনা থেকে কখনো বলতে পারিনি, কিন্তু ভাবলাম না ঠিক আছে, তোমরা যদি নিজের লোক হও নিশ্চয়ই তোমরা আমাকে বুঝবে, আমার এই কথাগুলোর অর্থ বুঝবে। বিষয়টা হচ্ছে, দেখো, আমাদের এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ মানে কোনো শৌখিনতার কারণে সময় কাটাবো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু চ্যানেলটা করা নয়, বা এই কাজটা আমরা বেছে নিইনি। মানে স্পেশালি আমি আমার কথা বলছি, এত মানে দীর্ঘদিন নিজের বিভিন্ন রকম কর্মজগৎ থেকে মানে সরে এসে একটুখানি মেন্টাল আপসেট এগুলো তো ছিল, সেখান থেকে নিজেকে একটু মানে যতটা বেশি চূড়ান্ত পরিমাণে ব্যস্ত রাখা যায় সেই একটা চিন্তাভাবনা থেকে এই কাজটা করা, তার থেকেও অনেক বেশি কাজটা করার উদ্দেশ্য। সত্যি কথা বলতে একটা সলিড কিছু আর্নিংয়ের জায়গা আমাদের সত্যিই খুব দরকার, কারণ তোমরা জানো, তোমাদের সবসময় বলে থাকি, সুনীতা হয়তো একটা চাকরি করে ঠিকই, কিন্তু সেই চাকরিটা প্রথমত একটা প্রাইভেট ফার্ম, সেকেন্ডলি হচ্ছে পার্মানেন্ট নয়, সেটা ফ্রিল্যান্সিং, মানে নো ওয়ার্ক নো পে, গেলে পয়সা না গেলে পয়সা নেই। এবার সব কিছুর মধ্যে থেকে বুঝতেই পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে চারিদিকে, সেটাও আছে তোমার পক্ষে এখন সম্ভব নয় যে অন্য কোথাও জয়েন করে চাকরি করা, কারণ রিক্রি বুকে রেখে দিয়ে সেটা করাও সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। কারণ একটা সময় ও ফুল ফ্রেজে চাকরিই করতো একদম টাইম টু টাইম, কিন্তু সেটা তো আর এখন সম্ভব না ওদেরকে রেখে দিয়ে একা। 1.5 বছর বয়স পর্যন্ত রেখে দিয়েও চাকরি করেছি, কিন্তু তারপর সত্যি সম্ভব হয়নি বলেই বাধ্য হচ্ছে, ছাড়তেও হয়েছে। এবার সত্যি কথা বলতে এখন ওদের যে স্টেজের যে স্ট্যান্ডার্ডে এসে ওরা দাঁড়িয়েছে, মানে যে বয়সের জায়গাটা এসে দাঁড়িয়েছে, এই মুহূর্তে ওদেরকে একা রেখে দিয়ে চলে যাওয়া, অন্তত আরও 4-5 বছর পর আমি ওদেরকে রেখে বেরোতে পারি, হ্যাঁ সেটা সম্ভব হবে, হ্যাঁ বেরোনোর চিন্তাভাবনা করতে পারি, কারণ তখন রিক অনেকটা বড় হয়ে যাবে, রিভুও খানিকটা বড় হয়ে যাবে, রিক পারবে খানিকটা রিভুকে কন্ট্রোল করে নিতে। তো সেই সব, সেটা এখন 4-5 বছর অনেকটা দেরি, তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও একটা দেখার বিষয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সব চিন্তাভাবনা, মানে আমার পক্ষে বাইরে গিয়ে চাকরি করাটা সম্ভব নয়, সেই চিন্তাভাবনা থেকে দাঁড়িয়ে এই ধরনের একটা কিছু কাজ, যে কাজটার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে একটু মানে চালনা করতে পারি আর কি।
আর বুঝতেই তো পারছো ঋগ্রিভু বড় হচ্ছে, ওদের একটা পড়াশুনো হিউজ একটা মানে ওদের একটা সুস্থ ভবিষ্যৎ দেওয়ার এটা আমাদের একটা ভীষণভাবে লক্ষ্য। তো সেটা তো আজকালকার যুগে দাঁড়িয়ে খালি হাতে অসম্ভব ব্যাপার। তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে। সেই সব জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আমাদের এই চ্যানেলটার পিছনে এত এফোর্ট দেওয়া বা কাজটা নিয়ে মানে এগিয়ে কাজটা নিয়ে যাওয়া ভাবনা এবং চিন্তা করাই আরো হচ্ছে। অনেক কিছু ভাবনা চিন্তা আমাদের আছে এই চ্যানেলটার মাধ্যমে আর কি। তো কিন্তু সেগুলো তখনই সম্ভব হবে যখন তোমাদের একটু সাপোর্ট পাবো। তোমরা যদি একটু আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে একটু কোঅপারেট করো, একটু আমাদের সাথে বন্ধুত্বটা আরও বেশি গভীর করো, তখনই গিয়ে সেগুলো আমাদের পক্ষে সম্ভব হবে সেই সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরা। তো জানি না তোমরা কী ভাবলে বা কীভাবে কে কীভাবে নেবে, শুধু একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, একটু আমাদের সাপোর্ট দাও। কীভাবে আমরা আরও এগোতে পারি, আমাদের থেকে তোমরা কী ধরনের কাজের এক্সপেকটেশন রাখো, এই সবগুলো একটু তোমরা খোলা মনে আমাদের সাথে ডিসকাস করতে পারো। আলটিমেটলি একটাই বক্তব্য, প্লিজ একটু আমাদের পাশে থাকো, একটু আমাদের সাপোর্ট দাও, মেন্টাল অবভিয়াসলি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সঙ্গে কালকে আবার যখন দেখা হবে তোমরা খুব ভালো থাকো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে এবং সুস্থভাবে আবার কালকের আমাদের আড্ডাটা শুরু হবে। এই কামনা করে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা। টাটা, গুড গুড নাইট। নাইট।